রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ফেলিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেড়িয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জড়িমা বাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজারে গরজে বাজারে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, লালাটি খুশিছে নাগিনী, রুদ্র বিনয় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকি ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানুষা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার বহিষে দুখানা করিল কাটিয়া। আমার দেশের মাটি তোমার বলে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার বলে একাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ী আঁচল বাঁধা, ও আমার দেশের মাটি তোমার বলে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার বলে একাই মাথা।
রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে নৃত্যাঙ্গন সঙ্গীত একাডেমির শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা। একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে এই মুহূর্তে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে নৃত্যাঙ্গন সঙ্গীত একাডেমির পরিচালক প্রাণ প্রতিমা ইলোরা মল্লিকের হাতে। নৃত্যশিল্পী ইলোরা মল্লিকের হাতে এই মুহূর্তে রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শিল্পী ইলোরা মল্লিক এবং তার নৃত্যাঙ্গন সঙ্গীত একাডেমির সকল শিল্পীদের কাছে। Shri
दुरितानि परासुभक् यद्भद्रं तन्नः आशुभक् नमः शम्भवाय च मयोभवाय च नमः शङ्कराय च महेश्वराय च नमः शिवाय च शिवतराय च তুমি আমাদের পিতা তোমায় পিতা বলে যেন জানি তোমায় নত হয়ে যেন মানি তুমি করুণা করুণা রোষ হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ যাহা দাও আমাদের যাহাতে তোমার দোষ তোমাতে সব সুখ হে পিতা তোমাতে সব ভালো তোমাতেই সব সুখ হে পিতা তোমাতেই সব ভালো তুমি ভালো হে তুমি ভালো সকল ভালোর সার তোমারে নমস্কার হে পিতা তোমারে নমস্কার অন্তর মম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে বিপদে মোরে রক্ষা করো এই রহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিরে নাই বা দিয়ে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মন না যদি চুকে নিজের বল না যেন চুকে সংসারে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় আমারে তুমি করিবে গান এ রহে মোর প্রার্থনা করিতে পারি শক্তি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিকে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিরিবিলি মরা যেদিন করে বঞ্চনা তোমার যেন না করি সংশয় এই মৃত্যু ছেড়িতে হবে এই ভরসা এই পুঞ্জ পুঞ্জীভূত জলের জঞ্জাল মৃত আবর্জনা ওরে জাগিতেই হবে এ দীপ্ত প্রভাতকালে এ জাগ্রত করে এই কর্মধামে দুই নেত্র
করিয়ানা জ্ঞানে বাধা কর্মে বাধা গতিপথে বাধা আচারে বিচারে বাধা করি দিয়া দূর ধরিতে হইতে মুক্ত বিহঙ্গের সুর আনন্দে উদার সমস্ত তীর ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশী এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মনে ও দিব্যধামবাসী দেবগণ যত মোরা অমৃতের পুত্র তোমাদের মতো চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আগুন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ে উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারে মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই দাসী পৌরুষে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করে দিল ভারতে সেই শরীরে পরজাগরিত Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country be. ভোরের পাখির পরিবেশনায় সঙ্গে সমবেত আবৃত্তি পরিচালনায় স্বপ্নাদে এবারে ভোরের পাখির যিনি প্রশিক্ষক বাচিক শিল্পী স্বপ্নাদিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ রাখবো এবং সকলকে ভোরের পাখি যারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে মঞ্চে আসবার অনুরোধ রাখবো। স্বপ্নাদিকে বলবো মঞ্চে আসতে এবং যারা এত সুন্দর আবৃত্তি পরিবেশন করলেন ভোরের পাখির সমস্ত সদস্যদের মঞ্চে আসবার জন্য একবার অনুরোধ জানাচ্ছি। রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে ভোরের পাখির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। এখানে সত্যি এসে গান করতে পারাটা আমার মনে হয় একেবারেই সৌভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে আমার সে কথাটাই মনে আসছে যে এই সুযোগ পাওয়াটাই একটা সৌভাগ্যের ব্যাপার। কোন ছোট থেকে আসছি তার একই কথা সবসময় মনে হয়। সিদ্ধার্থ দাকে অনেক কৃতজ্ঞতা। কি সুর বাজে আমার প্রাণে আমি জানি
পক্ষ থেকে সঙ্গীত শিল্পী ডক্টর তানিয়া দাসকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠান সূচি অনুযায়ী এরপরে আসার কথা ছিল দ্বৈত নিবেদনে কাজল সুর এবং মধুমিতা বসু, আমাদের অগ্রজ প্রণম্যতরী বাচিক শিল্পী। কিন্তু না, রবীন্দ্রভারতী সোসাইটি এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি মঞ্চ যেখানে প্রতিষ্ঠিত শিল্পীরা তো আছেন, কিন্তু তার পাশাপাশি আগামী দিনের যারা উদীয়মান শিল্পী, প্রতিশ্রুতিবান শিল্পী, তেমন শিল্পীদেরও একই মঞ্চে সুযোগ দিয়ে থাকে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্রভারতী সোসাইটি। তাই অগ্রজরা পাশ থেকে শুনবেন ছোটদের আবৃত্তি, নবীনদের গান। তাই এবারে স্বাদ বদল করে একক আবৃত্তি পরিবেশনায় মৌসুমী গোস্বামী। মৌসুমীকে একটু দ্রুততার সাথে মঞ্চে আসবার অনুরোধ রাখছি। তারপরে সঙ্গীত পরিবেশনায় থাকছেন ধ্রুবজ্যোতি কর্মকার। আসুন, একক আবৃত্তি পরিবেশনায় শিল্পী মৌসুমী গোস্বামী, তারপরে প্রস্তুত থাকার অনুরোধ রাখছি সঙ্গীত শিল্পী ধ্রুবজ্যোতি কর্মকার। সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমি আজ কবিগুরুর দুটো কবিতা, ছোট দুটি কবিতা বলছি। প্রথম নিবেদনে খেয়া কাব্যগ্রন্থ থেকে সীমা কবিতাটি বলবো, আর দ্বিতীয় নিবেদনে থাকবে কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকোচ। প্রথম কবিতাটি শোনাচ্ছি। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি, সকলই তোর হবে মাটি। তোর এক তারাতে একটি যে তার, সেইটি বাজা, ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া, সেথায় আনন্দে তুই থামিস এসে, যে করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই নিঃশ্বে হেসে। লোকের কথা নিস্নে কানে, ফিরিস নে আর হাজার টানে। যেন রে তোর হৃদয়ে জানে, হৃদয়ে তোর আছেন রাজা। এক
একতারাতে একটি যে তার, আপন মনে সেইটি বাজা। দ্বিতীয় নিবেদনের কবিতাটি সংকোচ। যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে চাহিব না, যদি বিরলে মালা গাঁথা সহসা পায়ে বাঁধা তোমার ফুল বনে যাইব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি থমকে থেমে যাও পথ মাঝে আমি চমকে চলে যাব আন কাজে, যদি তোমার নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে আমার তরিখানি বাইব না, যদি বারণ করো তবে গাহিব না। নমস্কার সবাইকে আমার। ধন্যবাদ। জ্যোতি কর্মকার। নমস্কার, আমি ধ্রুবজ্যোতি কর্মকার। প্রথমত রবীন্দ্রভারতী সোসাইটিকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে পেরে অত্যন্ত সৌভাগ্য আমার পরিবেশন।
শুনবো তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অগ্রজ বাচিক শিল্পী মাননীয় কাজল সুর ও মাননীয়া মধুমিতা বসু, ওনাদের দ্বৈত নিবেদন রক্তকরবীর নির্বাচিত অংশ। অন্য একটা কিছু ধরনের নতুন কিছু আমরা শুনবো ওনাদের কাছ থেকে, নির্বাচিত অংশ শ্রুতিনাটক ওনারা করবেন দ্বৈত নিবেদন। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য অসম্পূর্ণ। তিনি যেমন লিখেছেন গোড়ার মতো উপন্যাস,
ঠিক তেমন ভাবে চন্দ্রালিকায় একেবারে বাস্তবের মুখোমুখি গিয়ে দাঁড় করিয়েছেন আমাদের। আবারও রঞ্জিত প্রেমের অনবদ্য সৃষ্টি রক্তকরবীর মতন লেখাও আমাদের উপহার হিসেবে দিয়েছেন, যা আজকের সৃষ্টির এতগুলো বছর পরেও আজকে সমানভাবে প্রাসঙ্গিক। সেই রক্তকরবীর নির্বাচিত অংশের দ্বৈত উপস্থাপনায় বাচিক শিল্পী কাজল সুর এবং মধুমিতা বসু, তাদের কাজ করার অভিজ্ঞতা 25 বছরেরও বেশি সময়। নতুন করে যাদের নামের আগের কোনো ভূমিকার প্রয়োজন হয় না, শুধু একটি মাত্র কথা বলতে হয়। আজকে রবীন্দ্র ভারতী সোসাইটি আয়োজিত কবি প্রণামের সন্ধ্যায় তাদের নাম উচ্চারণ করতে পেরে সত্যি আপ্লুত। মঞ্চে দ্বৈত উপস্থাপনায় কাজল সুর এবং মধুমিতা বসু। রক্তকরবীর প্রথম নামকরণ রবীন্দ্রনাথ করেছিলেন যক্ষপুরীতে। প্রবাসী পত্রিকায় প্রথম তা প্রকাশ পায় 1924 সালে, কিন্তু গ্রন্থ আকারে প্রকাশ পায় 1926। তাই এটা আপনারা সকলেই রক্তকরবীর সাথে পরিচিত। আমরা একটা ছোট্ট অংশ, যেখানে বিশু পাগল আর নন্দিনী রয়েছে, নন্দিনী মধুমিতা বসু, বিশু পাগল আমি, আর আমাদের আবহতে থাকবে দেবাশিস ভট্টাচার্য। শুরু করছি আমরা রক্তকরবী নির্বাচিত অংশ। রাস্তা দিয়ে আজ সকালে ওরা বংশের গান গিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলেন? আমার সকালে কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারি ঝিঁটিয়ে ফেলা উচিস। আজ মনে খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেবো। কোথাও পেলুম না, তাই তোমার কাছে এসে। কিন্তু আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। নন্দিনী, তোমার মুখে কথা শুনে বড় আশ্চর্য লাগে। যক্ষপুরীতে ঢুকে উঠে এতকাল মনে হতো জীবন হতে বোধহয় আমার আকাশখানা হারিয়ে ফেলে। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে গুটিয়ে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে কোনো ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে বোধহয় এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গলের ভিতরে কেবল তোমার আর আমার মাঝখানটাতে আকাশ দেখা যাচ্ছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলে তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আঁধার ঘিরে পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া দিলাম পায় না। ও
বলছো দুঃখ জায়গা দিয়ে? তুমি আমার সমুদ্রের অগমকালের দূতি, যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে নোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিকে আমার কাজে মাঝে মাঝে কান্না ধারার দোলার তুমি আমাকে দিলে না যে, তাই তো আমায় জাগিয়ে রাখো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর রাখিনি। রঞ্জনের কাছে খবর? দুই হাতে দুই ধার ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, মনো ঘোড়ার কিশোর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই গুজুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়েও তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব কম করে সে হাসিতে খেলা খেলে, সেই খেলাতেই আমাকে ঢুকে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, তো কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে আমি বুঝতে পারলাম না। তাতে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো পাগল? আমার তরি ছিল চেনা বাঁধন যেটা গেল খুলে তারে হাওয়ায় নিয়ে গেল কোন চেনা চোখের জলে দুঃখে সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরে সুরঙ্গ খোঁজার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে। মেয়ে? হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি তো নিজেকে ভুলেছিলাম। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টরিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কেমন দেখলে? দেখলে মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন সাত মহলা বাড়ির সিংহধার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গে লোহার আগল। মনে হলো রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। আর ঘরে ঢুকে তুমি কি দেখলে? ওর বাহাদুর উপর বাজ পাখি বসেছিল, তাকে রাগের উপর বসিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো? ও যেন 1000 বছরের বটগাছ, আর আমি যেন ছোট্ট একটা পাখি। ও ডালের একটি বগায় কখনো যদি একটু দৌড় দিয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। তো একটা প্রাণকে ও খুশি ঢলে দিচ্ছে করে। তারপর কি বললে? একসময় জেগে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ করে বলে উঠলে, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন ঘা শিউরে উঠলো। বললো, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে আমি জানি, আমি তোমাকে জানি।
তারপরে কিরকম ব্যস্ত হয়ে বলে উঠলো রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো। আমি বললাম জলের ভিতরকার হাল যেমন আকাশের ওপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে লাগে সেই ঢেউ জাগানো নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনল। হঠাৎ চমকি দিয়ে উঠে বললে, ও যেন প্রাণ দিতে পারো। আমি বললাম এখানে? ও যেন রেখে গর্জন করে বললো কখনো না। আমি বললাম হ্যাঁ পারি পারি পারি, তাতে তোমার কি লাভ? বললো জানি না। তখন ছটপট করে বলে উঠলো, যাও 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 যাও, আমার ঘর থেকে চলে যাও, যাও, আমার কাজ নষ্ট করে না, কিছুতেই আমার কোনো কাজ নষ্ট করে না। আমি কিছু মানে বুঝতে পারলো না। সব কথা স্পষ্ট মানে জানতে চায়, যেটা বুঝতে পারি না সেটাতে ওর মন ব্যাকুল হয়ে ওঠে। আচ্ছা পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য ও কেমন মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সেটা তুমি আজই দেখতে পারবে। জানি সইতে পারবে কিনা, কিন্তু পারবে। আজ তো মুখে একটা দীপ্তি দেখছি, মনের মধ্যে কোন ভাবনা রবীন্দ্রোদয় হয়েছে আমাকে বলবি নেই। মনের প্রতি খবর এসেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয় খবরের উপর তবে সৌদ বলি পাগল, আমার জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সঙ্গে হলেই ধ্রুব দাদাকে প্রণাম করে বলি, ওর দাদার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে, জানতো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠে দেখি উত্তরের হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়েছে। চেয়ে দেখো চেয়ে দেখো চেয়ে দেখো, আমার বুকে আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজকে কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে পালক আমি তার চুড়ে পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। এখন আমি যাই আমার নিজের কাজে। না না না, আর তোমাকে কাজ করতে দেবো না, আমি কিছুতেই কাজ করতে দেবো না। তারপরে আমি কি করবো বলো? গান করো, গান করো পাগল, গান করো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারায় দুরায় তুমি আনতে দিলে না যে, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। সামনে অনেক গুণী মানুষেরা, সুচিত্রা, বৌদি, সিদ্ধার্থটাকে একটু পেতে চাইবো একবার। এত সুন্দর করে সমস্ত কাজ পরিচালনা করেন, যার জুড়ি মেলা ভার তার জন্য একটা হাত তালিব। আর সবচেয়ে যেটা বড়, একটু জোরে, এত কৃপণ আমরা না, সিদ্ধার্থরাও কৃপণ নন। এত বড় মনের মানুষ, যে কারণে সবসময় খুব শান্ত থাকতে পারে। এত সুন্দর একটা নিবেদনের পর দর্শকদের কাছ থেকে চাইবো জোরে একবার হাততালি হয়ে যাক। সাগর সুর এবং মধুর সুর দৈত উপস্থাপনার পর এবার আজকের কবি প্রণাম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব ডক্টর সুজিত বসুকে, কার্যকরী সভাপতি রবীন্দ্রভারতী সোসাইটি। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি। রঞ্জিত নায়েক, সহ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি। একই সাথে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মাননীয় তপব্রত ব্রহ্মচারী, কাউন্সিল মেম্বার রবীন্দ্রভারতী সোসাইটি। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মাননীয় সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী এবং কাউন্সিল মেম্বার রবীন্দ্র ভারতী সোসাইটি।
প্রত্যেক গুণী ব্যক্তিত্বকে মঞ্চে আসবার জন্য সবিনয় অনুরোধ করব। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।